রাজনীতির মঞ্চে তিনি ছিলেন এক পরিচিত মুখ, একজন প্রভাবশালী নেতা। কিন্তু এই পরিচয়ের আড়ালে লুকিয়ে ছিল এক সন্তানের গভীর ভালোবাসা, এক মায়ের অসীম ত্যাগ আর এক পরিবারের দীর্ঘ সংগ্রামের ইতিহাস। মাকে হারানোর বেদনা, শৈশবের দারিদ্র্য ও কষ্ট, হারিকেনের আলোয় পড়াশোনা, শেখ মুজিবুর রহমানের সান্নিধ্যে বেড়ে ওঠার রাজনৈতিক জীবন, মুক্তিযুদ্ধের দিনগুলো, 15 আগস্ট পরবর্তী নির্মম নির্যাতন, কারাগারের অন্ধকার সময় এবং পরিবারের ওপর নেমে আসা একের পর এক ট্র্যাজেডি, সবকিছু অকপটে একটি লেখায় তুলে ধরেছেন সদ্য প্রয়াত আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ। আজকের এই পর্বে শুনবেন তোফায়েল আহমেদের নিজের লেখা সেই হৃদয়স্পর্শী আত্মকথন, যেখানে একজন রাজনীতিকের চেয়ে অনেক বেশি করে উঠে এসেছে একজন সন্তানের চোখে দেখা মা, পরিবার এবং জীবনের কঠিন বাস্তবতার গল্প। রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। তোফায়েল আহমেদ লেখেন, 2006-এর 25শে ডিসেম্বর আমাদের সকলের মায়া ত্যাগ করে আমার মা এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। পৃথিবীতে প্রতিটি সন্তানের নিকট মা পরমারাধ্য। আমার জীবনেও মা সবচেয়ে প্রিয় মানুষ। মায়ের স্নেহ আদর আর মমতায় বড় হয়েছি। মায়ের স্নেহ রাজি আজও অন্তরে প্রবাহমান। মায়ের স্নেহ ভরা পবিত্র মুখখানি যখনই চোখের সামনে ভেসে ওঠে, মনে হয় এক্ষুনি মায়ের কাছে ছুটে যাই। জন্মলগ্ন থেকে পরিণত বয়স পর্যন্ত প্রতিটি ধাপে মা কত যত্ন করে আমাকে গড়ে তুলেছেন। সব সময় আমার মঙ্গল কামনায় নিজেকে ব্যাপৃত রেখেছেন। মাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারতাম না। শৈশব আর কৈশোরের সেই দিনগুলোর কথা ভাবলে বুকের ভেতরটা হুহু করে দুচোখ সিক্ত হয়। হৃদয় দিয়ে অনুভব করি মাতৃত্ব ভরা মমতাময়ী মায়ের কোমল স্মৃতি। আমার বাবা মৃত্যুবরণ করেন 1970-এর 25শে এপ্রিল। আজ থেকে 36 বছর আগের সেদিনে, অর্থাৎ 25শে এপ্রিলে আমার জনসভা ছিল চট্টগ্রামের মিরেশসরাইতে। বাবার মৃত্যু সংবাদ আমার আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পেয়েছিলেন। তিনি চট্টগ্রামে আমাদের প্রিয় নেতা এম এ আজিজকে জানিয়েছিলেন তোফায়েলের বাবা মৃত্যুবরণ করেছে। মিরসরাইয়ের জনসভায় এম এ আজিজ ভাই সহ যখন সভা করছি, তখন আমার বক্তৃতা শেষে আজিজ ভাই বললেন, আমি যেন অনতিবিলম্বে ভোলা চলে যাই। বিশাল সেই জনসভায় লক্ষ লক্ষ জমায়েত হয়েছিল। বক্তৃতার শেষে প্রয়াত নেতা আখতারুজ্জামান বাবু সাহেবের ছোট ভাই জনাব কামরুজ্জামান, যিনি মহান মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন, তার গাড়িতে করে চাঁদপুর এবং 26 তারিখ সকালবেলা গ্রামের বাড়ি পৌঁছাই। ততক্ষণে বাবার দাফন হয়ে গেছে। বাবার সঙ্গে আমার শেষ দেখা হয় 1970-এর 17 এপ্রিল। আমার বাবার নাম আজহার আলী, মা ফাতেমা খানম। আমি দাদা দাদি নানা নানিকে দেখিনি। মা 1914 সালে জন্মগ্রহণ করেন। মধ্যবিত্ত পরিবারের সন্তান আমি। বাবা মায়ের সুখের সংসার। 3 ভাই 4 বোনের মধ্যে আমার অবস্থান পঞ্চম। বিদ্যালয় জীবনের সূচনাতে নিজ বাড়িতে থেকে গ্রামের একটি প্রাইমারি স্কুলে, কোরালিয়া ফ্রি প্রাইমারি স্কুলে লেখাপড়ায় হাতেখড়ি। এরপর বাড়িতে থেকেই খায়েরহাট জুনিয়র হাই স্কুল থেকে 6ষ্ঠ শ্রেণী পাশ করে বোরহানউদ্দিন হাই স্কুলে 7ম শ্রেণীতে ভর্তি হই। প্রাইমারি এবং জুনিয়র স্কুলের পরীক্ষায় প্রতিটি বিষয়ে ভালো নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করতাম। আজকাল গ্রামে উপজেলায় অনেক হাইস্কুল হয়েছে। তখনকার দিনে এত হাইস্কুল ছিল না। আমাদের এলাকা বোরহানউদ্দিনে একটি হাইস্কুল ছিল, সেখানে আমি ভর্তি হই। বোরহানউদ্দিন হাই স্কুলে যখন ভর্তি হই, তখন আমাকে কষ্ট করে লেখাপড়া করতে হয়েছে। বাড়ি থেকে 7 মাইল দূরে অবস্থিত স্কুলে কর্দমাক্ত পথে খালি পায়ে হেঁটে যেতে হতো। তখন আমাদের গ্রাম ছিল অনুন্নত ও অন্ধকারে নিমজ্জিত। পাকা সড়ক পথ, সেতু, কালভার্ট, বিদ্যুৎ এসব কিছুই ছিল না। স্কুলে তখন কোনো হোস্টেল ছিল না। সেই ছোটকালেই যখন আমার বয়স মাত্র 13, তখন আত্মীয় স্বজন এবং শুভানুধ্যায়ীর বাড়িতে থেকে পড়ালেখা করতে হয়েছে। কষ্ট হলেও মা আমাকে আদর করে লেখাপড়ায় নিয়মিত উৎসাহ যোগাতেন। 7ম শ্রেণীর পরীক্ষায় প্রথম স্থান অধিকার করার পর যখন 8ম শ্রেণীতে ভর্তির প্রস্তুতি নিচ্ছি, সে সময় আকস্মিকভাবেই জানতে পারলাম ভোলা সরকারি হাই স্কুলে 8ম শ্রেণীতে 4টি আসন খালি আছে। সর্বমোট 100 ছাত্রছাত্রী প্রতিযোগিতায় অবতীর্ণ হই। মাত্র 4টি শূন্য আসনের বিপরীতে 100 জন। ফলাফল প্রকাশিত হলে দেখি তীব্র সে ভর্তি প্রতিযোগিতায় আমার স্থান প্রথম। এভাবেই 1957 জানুয়ারি মাসে ভোলা সরকারি স্কুলে ভর্তি হই
এবং স্কুল হোস্টেলে থাকতে শুরু করি। শুরু হয় হোস্টেলে থেকে লেখাপড়ার পালা। স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় সহ মোট 14টি বছর আমি হোস্টেলে ছিলাম। মা আমাকে আদর করে মনু বলে ডাকতেন। সবসময় বলতেন, মনু, মনোযোগ দিয়ে পড়ালেখা করো। মায়ের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতাম। তার ফলাফল পেয়েছি পরীক্ষায় ভালো করে। মাকে ছাড়া জীবনের প্রথম হোস্টেল জীবন। মন পড়ে থাকত মায়ের কাছে। অপেক্ষায় থাকতাম কখন মায়ের কাছে যাব। প্রতি সপ্তাহে ছুটির আগের দিন মায়ের কাছে চলে যেতাম। আজ থেকে প্রায় 60 বছর আগে তখনকার ভোলাতে বিদ্যুৎ ছিল না। ফলে বৈদ্যুতিক বাতি, ফ্যান এসব কিছুই ছিল না। হারিকেনের স্বল্প আলোতেই লেখাপড়ার কাজ চালিয়েছি। জীবনের এতটা বছর পেরিয়ে সেসব দিনের কথা যখন স্মৃতির পাতায় ভেসে ওঠে, মনে হয় এত সীমাবদ্ধতার মধ্যেও তবু যেন কোনো কষ্ট ছিল না। উদ্দাম, উচ্ছল, আনন্দময় জীবন ছিল। আমি দুরন্ত স্বভাবের ছিলাম। পড়ালেখার পাশাপাশি খেলাধুলার প্রতি ছিল অপার আগ্রহ। বাবা মায়ের খুবই আদরের ছিলাম। বিশেষ করে মা আমাকে অত্যন্ত স্নেহ করতেন। কখনোই কাজ ছাড়া করতে চাইতেন না। স্কুলের শিক্ষকগণ আমাকে স্নেহের দৃষ্টিতে দেখতেন। পরম পূজনীয় শ্রদ্ধাভাজন সেই শিক্ষক মণ্ডলীর কথা আজ স্মৃতিপটে ভেসে ওঠে। সকল শিক্ষকের প্রতি জানাই গভীর শ্রদ্ধা। শিক্ষকদের অপার স্নেহ ভালোবাসায় ধন্য আমার এ জীবন। 10ম শ্রেণীতে আমি ক্লাস ক্যাপ্টেন থেকে হলাম স্কুল ক্যাপ্টেন। মনে পড়ে, স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন প্রধানমন্ত্রী। রাজনৈতিক সচিব হিসেবে বরিশালে তার সফর সঙ্গী হয়েছিলাম। বঙ্গবন্ধুকে অভ্যর্থনা জানাবার জন্য প্রেজেন্টেশন লাইনে জেলা প্রশাসক থেকে শুরু করে সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ সারিবদ্ধভাবে দাঁড়ানো। হঠাৎ দৃষ্টিগোচর হল, আমার স্কুলের শিক্ষক তসির স্যার লাইনে দাঁড়িয়ে আছেন, বঙ্গবন্ধুর সাথে করমর্দন করবেন। তিনি তখন বরিশাল জেলা স্কুলের প্রধান শিক্ষক। আমি বঙ্গবন্ধুর সাথে পরিচয় করিয়ে দিলাম। বঙ্গবন্ধু, আমার স্যার। বঙ্গবন্ধুর সাথে সাথে বললেন, তুমি এখনো সালাম করো নাই? আমি দ্রুত তার পা ছুঁয়ে সালাম করলাম। পরিবার, শিক্ষালয় এবং বঙ্গবন্ধুর থেকে অর্জিত এসব মূল্যবোধে গড়ে উঠেছিল আমার আচরণ, কাঠামো ও জীবন। বিশেষ করে মায়ের থেকে এসব মূল্যবোধ আমি শিখেছি। 1960-এ ম্যাট্রিক পাশ করে ঢাকা কলেজে ভর্তি হই। কিন্তু মায়ের কাছ থেকে দূরে থাকতে হবে, এটা ছিল আমার জন্য বেদনাদায়ক। সেজন্য ঢাকা কলেজ ছেড়ে বরিশাল ব্রজমোহন কলেজে ভর্তি হই। ব্রজমোহন কলেজ থেকে সাপ্তাহিক ছুটিতে লঞ্চকে ভোলা গিয়ে মায়ের কাছে একদিন থেকে ফিরে আসতাম। ব্রজমোহন কলেজে ছাত্র অবস্থায় ছাত্রলীগের সদস্য হিসেবে রাজনৈতিক জীবনের শুরু। তারপর ধাপে ধাপে অগ্রসর হয়ে প্রথমে স্কুল ক্যাপ্টেন, পরে যথাক্রমে ব্রজমোহন কলেজের ক্রিয়া সম্পাদক, ইকবাল হলের, বর্তমান শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের ক্রিয়া সম্পাদক, পরে হলের জিএস হিসেবে দাঁড়ালাম। তারপর হলের ভিপি, এরপর আমার ডিপার্টমেন্ট সয়েল সায়েন্সের ভিপি, পরে ডাকসুর ভিপি, ছাত্রলীগের সভাপতি। এরপর বঙ্গবন্ধুর নির্দেশে 70-এর 2রা জুন আওয়ামী লীগে যোগ দিয়ে দলের সদস্যপদ গ্রহণ। 70-এর ঐতিহাসিক নির্বাচনে বঙ্গবন্ধুর নির্দেশে ও জাতীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে জাতির পিতা বঙ্গবন্ধু ভোলা, দৌলত খাঁ, তজুমুদ্দিন মনপুরা আসনে মনোনয়ন দেন এবং মাত্র 27 বছর 1 মাস 15 দিন বয়সে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হই। পরম মমতাময়ী মায়ের দোয়া ও ভালোবাসায় জাতীয় রাজনীতিতে আমার অধিষ্ঠান সম্ভবপর হয়েছে। মনে পড়ে 69-এর ঐতিহাসিক গণ অভ্যুত্থানের কথা। ফেব্রুয়ারির 9 তারিখ পল্টন ময়দানে আমার জীবনে প্রথম জনসভা। সেদিন স্লোগান তুলেছিলাম, শপথ নিলাম, শপথ নিলাম, মুজিব তোমায় মুক্ত করব। শপথ নিলাম, শপথ নিলাম, মাগো তোমায় মুক্ত করব। আমরা সেই শপথ অক্ষরে অক্ষরে পালন করেছিলাম। মা এবং মাতৃভূমি আমাদের কাছে সমার্থক। মহান মুক্তিযুদ্ধ চলাকালে মুজিব বাহিনীর প্রশিক্ষণরত সদস্যদের ট্রেনিং শেষে রণাঙ্গনে প্রেরণের আগে তাদের উদ্দেশ্যে বক্তৃতায় বলতাম, বঙ্গবন্ধু, তুমি কোথায় আছো, কেমন আছো আমরা জানি না, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা বাংলাদেশকে হানাদার মুক্ত করতে না পারব, ততক্ষণ পর্যন্ত আমরা মায়ের কোলে ফিরে যাব না। সেদিনের সেই শপথও আমরা জীবন বাজি রেখে বাস্তবায়ন করে দেশমাতৃকাকে মুক্ত করেছি। যুদ্ধ শেষে বিজয়ীর বেশে আমি ও রাজ্জাক ভাই 18 ডিসেম্বর এবং স্বাধীন বাংলাদেশ সরকারের নেতৃবৃন্দ 22 ডিসেম্বর স্বদেশ প্রত্যাবর্তন করে। আর 28 ডিসেম্বর ভোলায় গ্রামের বাড়িতে অবস্থানরত আমার পরম শ্রদ্ধেয় জননীর কোলে ফিরে যাই। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর জাতীয় 4 নেতা সহ আমরা ছিলাম গৃহবন্দী। 15 আগস্টের দুদিন পর 18 আগস্ট আমার বাসভবনে এসে খুনিদের অন্যতম মেজর শাহরিয়ার এবং ক্যাপ্টেন মাজেদ বল প্রয়োগে আমাকে রেডিও স্টেশনে নিয়ে গিয়েছিল। সেখানে আমার উপর অকথ্য নির্যাতন করা হয়। পরবর্তীকালে জেনারেল শফিউল্লাহ
এবং প্রয়াত ব্রিগেডিয়ার শাফায়াত জামিল, তিনি তখন ঢাকার ব্রিগেড কমান্ডার, তাদের প্রচেষ্টায় রেডিও স্টেশন থেকে আমাকে বাড়িতে আমার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়। আমাকে টেনে হিচড়ে নিয়ে যাওয়ার সময় মা বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন। মায়ের শরীরের ওপর দিয়েই আমায় টেনে নিয়েছিল ঘাতকের দল। ৭৫-এর পর চরম দুঃসময়। আমি তখন কারাগারে। সারা দেশ জুড়ে কারফিউ, হত্যা, গুম, গ্রেফতার আর ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা। অবর্ণনীয় করুণ অবস্থায় দিনের পর দিন, মাসের পর মাস আমাদের কেটেছে। আমার স্ত্রীকে কেউ বাড়ি ভাড়া দেয়নি। তোফায়েল আহমেদের স্ত্রীকে বাড়ি ভাড়া দিলে আর্মি ধরে নিয়ে যাবে। আমার ভাগ্নি জামাই নজরুলের নামে বাড়ি ভাড়া নিয়ে পরিচয় গোপন করে মাসিক ১,৫০০ টাকা ভাড়ায় সেই বাড়িতে আমার স্ত্রী থেকেছেন। তিনি ১ বছর ছিলেন কলাবাগানে। সেই বাসায় কোনো ফ্যান ছিল না। পরে বরিশালের সাবেক এডিসি জনাব এম.এ. রবের কল্যাণে তার আজিমপুরের বাসায় দোতলায় আমার পরিবারের ঠাঁই হয়। কারামুক্ত হয়ে ফিরে সেই বাসায় থেকেছি। আমি তার কাছে কৃতজ্ঞ। সেই সময় করুণ অবস্থা গেছে আমার পরিবারের। আমার ব্যাংক অ্যাকাউন্টে মাত্র ২২,০০০ টাকা, স্ত্রীর নামে ৮,০০০ আর মেয়ের নামে ৪,০০০ টাকা। আমার ওই টাকা তুলতে পারতাম না। আমার বিরুদ্ধে দুর্নীতির মামলা দেওয়ার বহু রকম চেষ্টা করেছেন। কোনো দুর্নীতি আবিষ্কার করতে পারেনি, কোনো মামলা দিতে পারেনি। আমার বনানীর বাড়ি, এই বাড়ির জমি বঙ্গবন্ধু দিয়েছিলেন। ৭৫-এর ৩০শে জুলাই বরাদ্দ করে দিলেন আমার স্ত্রীর নামে। আমার বড় ভাই ৭৫-এর ১১ই জুলাই মৃত্যুবরণ করেন। সংবাদ পেয়ে বঙ্গবন্ধু এসেছিলেন। জানাজার পর ভাইয়ের মৃতদেহ তিনি হেলিপ্যাডে নিয়ে হেলিকপ্টারে করে ভোলায় প্রেরণের ব্যবস্থা করেন। হলি ফ্যামিলিতে মা তখন অসুস্থ। বড় ভাই আমাকে বলেছিলেন, মাকে দেখতে চাইলে তাড়াতাড়ি চলে এসো। আমি গিয়েছিলাম। মা বেঁচে গিয়েছিলেন, কিন্তু বড় ভাই মায়ের আগেই মৃত্যুবরণ করেন। আমার এপিএস ছিল শফিকুল ইসলাম মিন্টু। ১৫ই আগস্টের পর আমার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য খুনি চক্রের অন্যতম ক্যাপ্টেন মাজেদের নেতৃত্বে কতিপয় সেনা সদস্য তাকে ধরে নিয়ে যায়। কিন্তু মিথ্যা সাক্ষ্য দিতে রাজি না হওয়ায় মিন্টুকে ঘাতকের দল নির্মমভাবে হত্যা করে। তার মৃতদেহটি পর্যন্ত পাওয়া যায়নি। আমার মেজ ভাইকে গ্রামের বাড়ি থেকে ডেকে নিয়ে ৭৫-এর ৫ই অক্টোবর খুনি ক্যাপ্টেন মাজেদের নির্দেশে গুলি করে হত্যা করা হয়। আমি তখন ময়মনসিংহ কারাগারে। ৩ ছেলের ২ জন মৃত, ১ জন কারাগারে। এই অসহায় অবস্থায় মা জীবন কাটিয়েছেন। মায়ের তখন কি ভয়াবহ আর করুণ অবস্থা! আমার ঢাকার বাসায় বড় ভাইয়ের ছেলে এবং মেয়ে, মেজ ভাইয়ের ২ ছেলে এবং ২ মেয়ে থাকে। তারা কেউ পড়ে স্কুলে, কেউ বা কলেজে। আমার বড় ভাইয়ের মৃত্যুর ৬ মাস পরে একটি ছেলের জন্ম হয়, মইনুল হোসেন বিপ্লব। সে এখন আমারই ছেলে। আমি তাকে নিজের ছেলের মতোই গড়ে তুলেছি। এতগুলো ছেলে মেয়ে আর সদস্য নিয়ে আমার স্ত্রীর একার পক্ষে সংসার পরিচালনা করার সামর্থ্য ছিল না। আমার শ্বশুর প্রতি মাসে টাকা পাঠাতেন। শুভাকাঙ্ক্ষীরা প্রতি মাসে কিছু টাকা দিতেন। আমি তো সরকারি বাসভবনে ছিলাম। গ্রেফতারের পর যেদিন আমার স্ত্রী সরকারি বাসভবন থেকে বেরিয়ে যান, সেদিন তার কিছুই নেই, কপরদক শূন্য।